আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউটিউবাররা ডক্টর ইউনূস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেব, একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে, তখন নির্বাচন বানচাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং শুধু ওসমান হাদি না, তারা আরও কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইনকলাব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল, কারা তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে, কেন তাকে গুলি করা হয়েছে, নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে? আসুন আমরা একটু জেনে নিই যে কি হচ্ছে এই হত্যা প্রচেষ্টা নিয়ে। শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বলা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ কলকাতা থেকে কলকাঠি নেড়েছে, একজনের নাম বলা হচ্ছে ফয়সাল। এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে, এবং একটা ছবি দেখা যাচ্ছে যে 9 ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিহিত ছিল। তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের দুজন হেলমেট পরা, পেছনের জন কালো ড্রেস পরা, সম্ভবত পেছনের জনই গুলি করেছিল। এখন এই ছেলেটা নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী, এ নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল। এই ফয়সালের সম্পর্কে একটা পরিচয় দিয়ে, এর আর একটা ছদ্মনাম আছে দাউদ বিন ফয়সাল। এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে 17 লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছিল। তো 2024 সালের নভেম্বরে, মানে 5ই আগস্টের পরে, জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায়, এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং সে ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। ওসমান হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করে? এখন যারে তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে, এবং বলা যে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল। তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু ওয়াকিবহাল, যারা জানেন, আওয়ামী লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। এই যে গত 16 মাস এই যে হাসনাত, সার্জিস, আরো কয়েকজন চ্যাংড়া সমন্বয়কেরা এত আপত্তিকর কথা বলেছে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে? আওয়ামী লীগের রাজনৈতিক ধারা এটা না। তাহলে কারা তাকে হত্যা করতে চায়? ওসমান হাদি খুন হলে কাদের রাজনৈতিক লাভ? ওসমান হাদি কি লেভেলের নেতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে। একটা সূত্র বলছে যে 2 জন মোটরসাইকেলে ছিল, তাদের একজন আইএসআই আর একজন হলো প্রাক্তন সামরিক কর্মকর্তা, মানে এক্স আর্মি অফিসার। এখন এই সূত্রটি বলছে যে গত 28শে নভেম্বর ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বানচাল করার জন্য কি করা যায়, এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বানচাল করা যাবে। এবং সেখানেই আলোচনা হয় এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা, যে চিৎকার করে শুরুতে, যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম, কি অসভ্য একটা ছেলে, 50টার বেশি মবের নেতৃত্ব দিয়েছে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন ভাঙচুরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে। এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই। সুতরাং এই ইউটিউবাররা ডক্টর ইউনূস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেব, একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে, তখন নির্বাচন বানচাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং শুধু ওসমান হাদি না, তারা আরও কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার
সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে, ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করতেছে, সে জুলাই যোদ্ধা, তার তো এনসিপিতে যাওয়ার কথা, সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে। ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন। তো সে ঢাকা 8-এ নির্বাচন করবে কার এগেনস্টে? মির্জা আব্বাসের এগেনস্টে। মির্জা আব্বাসের সাথে তার যায়? মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন, তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, দখলদারিত্বের অভিযোগ আছে, কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই 2 দিনের সন্ত্রাসী যে মাদ্রাসায় পড়তো, পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে, তো এরকম একটা অসভ্য ইতর লেভেলের একজন সে ইলেকশন করবে। এখন যেটা কেঁচো খুঁড়তে সাপ বেরোয়, একে নাকি জামাত টাকা দিয়ে ওখানে দাঁড় করাইছে, জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্সে দাঁড় করাইছে। এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক কায়েম, ডাকসুর যে এই নীলক্ষেতের ব্যালটে যে ভিপি হয়েছে, এই সাদিক কায়েম নাকি ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে। তার মানে কি? আপনি ওসমান হাদিকে খুন করালেন, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন, সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়েমকে আপনি মির্জা আব্বাসের এগেনস্টে জয়লাভ করাবেন। এদিকে বিএনপিকে দোষারোপ করারও একটা চেষ্টা আমরা দেখছি। এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ওসমান হাদির কিছু হলে তারা বিএনপিকে ছাড়বে না। আবার মির্জা আব্বাসের দিকেও অনেকে অভিযোগের আঙুল তুলছেন। মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে? হাসনাত আব্দুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে? তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান, তাদের গিয়ে বলেন। মানে সবই রাজনীতির খেলা। আপনি শুরুতে আমি বললাম যে এই একজন বউ ব্যবসায়ী উপদেষ্টা আছেন, সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত। একটা হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের বিভিন্ন এজেন্সি আছে, তারা তদন্ত করে বলুক, তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক, চিহ্নিত করুক, তাকে গ্রেপ্তার করুক, বিচারের আওতায় আনুক। তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ, চেনা মহলকে দেখছি বেসিক্যালি, যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চায় না, মূল খুনি যেন কোনোভাবেই চিহ্নিত না হয়। যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে, যেভাবে রংপুরের আবু সাইদকে হত্যা করা হয়েছে, তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি, অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিটিতে। তো এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে মানে বলির পাঠা করা হচ্ছে। এবং তার বোন বলেছে ভারতের র নাকি তার ভাইকে বাঁচতে দেবে না। অনেকেই বলার চেষ্টা করছে যে র নাকি এই কিলিং ঘটিয়েছে। তো ভারতের র মনে হচ্ছে যে দুধ ভাত রাস্তাঘাটে এভাবে কিল করে বেড়ায়। এটা র কখনো করে? র সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে, তার মানে কি ভারত আর আওয়ামী লীগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন। কিন্তু 28শে নভেম্বরের ওই মিটিং, তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে। এবং এই খুনটা যদি দেখেন, দুটা মুভিং অবজেক্ট, সে একটা মুভিং অটোরিকশায় যাচ্ছিল, মোটরসাইকেলও চলমান, একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা 1.5 ফিট দূর থেকে গুলি করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি ট্রেইনড কিলার না হলে এটা কিন্তু সম্ভব না। তো সেই জায়গার থেকে অলরেডি এই ওসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে। এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক অচিরেই সংগঠিত হতে আমরা দেখব, যে কেউ 2-3 জন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে, বা একটা স্টোরি বানায় ফেলবে, কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখব না বা জানতেও পারবো না। আবার এই ঢাকায় আমার এক ছোট ভাই আছে সাংবাদিক, বিভিন্ন সময় আমাকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে, সংবাদ দিয়ে হেল্প করে। এই ছোট ভাইয়ের সাথে আবার এই ওসমান হাদির যোগাযোগ ছিল, এবং ওসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো, ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দেন। দেখেন, শাহুয়া মোহাম্মদ ছিঁড়ে ফেলে, ভারত আওয়ামী লীগের গালাগালি করে, মব সন্ত্রাস করে, আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই ওসমান হাদি কিন্তু চেষ্টা করে যাচ্ছিল। এবং সেই সাংবাদিক ছোট ভাই আমাকে সেটা বলেছিল।
তো এই যে ভণ্ডগুলা, এই সন্ত্রাসীগুলা, এই যে জুলাইয়ের জঙ্গিগুলা, এখন তারা তো ভয়ে কাঁপতেছে দেখলাম। আরো কে কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয়ে পড়ে গেছে। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য, ইউনূস স্বার্থ রক্ষার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং আগামীতে নির্বাচন পরিস্থিতি বানচাল করার জন্য ডক্টর ইউনূস যদি আরো অনেক ঘটনা ঘটায়, আরো বেশ কিছু লাশ পড়ে, তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই। দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই। রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধরা থেকে যাবে। এর মাঝখান দিয়ে কিছু নাটক, দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে পারবো। প্রিয় বন্ধুরা, ওসমান হাদির অবস্থা খুবই খারাপ। তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। মোদি ট্রাম্প সুপার ক্লাব প্রসঙ্গে আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শেষ ধাপের বলা যায় বাণিজ্য আলোচনা হয়ে গেল। এটা কয়েক মাস ধরে এই আলোচনা জল্পনা কল্পনা চলছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি হবে এবং এই যে অসম শুল্ক, 50% ভারতীয় পণ্যের উপর শুল্ক, এই শুল্কটাকে ছাড় দেওয়া হবে ইত্যাদি নানান কিছু। ঠিক এই আবহে গত 10 থেকে 12 ডিসেম্বর ভারত এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক সূত্রে যেটি জানা যাচ্ছে যে ভারতের কাছ থেকে এই যাবৎকালের সেরা অফার পেয়েছে আমেরিকা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে, এমনটাই দাবি করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। আর এই পরিস্থিতিতেই হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ নিয়ে প্রশ্ন উঠছে। মোদি নিজেই ফোনালাপের কথা জানিয়ে গত বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন এবং পোস্টে নরেন্দ্র মোদি বলেছিলেন, আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি বিষয়ে আলাপ হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলেননি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে রেখেই সুপার ক্লাব গড়তে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অক্ষে থাকছে রাশিয়া, চীন এবং জাপানও। এমনই গুঞ্জনের ডালপালা মেলেছে বৈশ্বিক রাজনৈতিক প্ল্যাটফর্মে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি জারি করা হয়নি কোনো পক্ষের তরফ থেকে, এমনকি এই 5 দেশের কোনো তরফ থেকে আনুষ্ঠানিক বার্তা মেলেনি। তবে আমেরিকার সংবাদ মাধ্যম পলিটিকো তাদের প্রতিবেদনে দাবি করেছে হোয়াইট হাউস সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। তার সূত্রেই এই গুঞ্জন জোরালো হয়েছে। গুঞ্জন হলো ভারত, রাশিয়া, চীন এবং জাপানকে সঙ্গে নিয়ে পঞ্চপক্ষ C5 গ্রুপ গড়তে চাইছে ওয়াশিংটন, যার নাম দেওয়া হতে পারে C5 বা কোর 5। এই খবর প্রকাশ্যে আসার পরেই ট্রাম্পের পঞ্চ অক্ষে পাকিস্তানের না থাকা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের মতে বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনৈতিক গোষ্ঠী G7 এর গুরুত্ব কমাতে এই অক্ষ গড়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। আমি আগেই বললাম যে বৃহস্পতিবার মোদি এবং ট্রাম্পের মধ্যে কথা হয়েছে ফোনে। পরে প্রধানমন্ত্রী জানিয়েছেন আপাতত জটিলতা কাটিয়ে ট্রাম্পের সঙ্গে উষ্ণ ও সম্পৃক্ত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত উষ্ণ ও সম্পৃক্ত আলোচনা হয়েছে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ভারত ও আমেরিকা একসঙ্গে কাজ চালিয়ে যাবে। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্র্যাটেজিক রিলেশন রয়েছে, কিন্তু বিশেষ করে গত মে মাসে অপারেশন সিঁদুর পরবর্তী সময় থেকে পাকিস্তানের সাথে একটা সখ্য দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কয়েক মাস আগেও মে মাসেরও কয়েক মাস আগে, অর্থাৎ এই বছরের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নিয়ে সন্ত্রাসী রাষ্ট্র,
তারপরে পাকিস্তানের এই যে বর্তমান যে সেনা সর্বাধিনায়ক আছেন আসিম মুনির, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এমন আলাপ আলোচনা শোনা গিয়েছিল, কিন্তু সিঁদুর পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সখ্যতা বেড়ে গেছে। আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করেন ইত্যাদি দহরম মহরম দেখা গেছে। আর এই অপারেশন সিঁদুরের আবহে ভারতকে প্রবল অস্বস্তিতে ফেলে প্রায় 60 বার ট্রাম্প দাবি করেছেন তার মধ্যস্থাতেই ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে, যদিও ভারত তা অস্বীকার করেছে। এসবের জেরে পরিস্থিতি এমন দাঁড়ায় যে গত 4 মাসে বিশ্বের একাধিক জায়গায় আমন্ত্রণ সত্ত্বেও যাননি মোদি। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, এইসব জায়গায় ট্রাম্প থাকাতেই মোদি সেখানে যাননি। কারণ মোদিকে পাশে বসিয়ে ট্রাম্প কি বলবেন তার কোনো পূর্বাভাস করা সম্ভব নয় সাধারণ কূটনীতিতে। এর মধ্যে ভারতীয় পণ্যে ট্রাম্প 50% শুল্ক চাপানোয় দুদেশের মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে। যদিও আবার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে নয়াদিল্লি ও ওয়াশিংটন, তার মধ্যেই মোদিকে ট্রাম্পের ফোন জল্পনা তৈরি হয় বিভিন্ন মহলে। যদিও এই ফোন আলাপ C5 নিয়ে কথা হয়েছে কিনা তা স্পষ্ট নয়, সে ব্যাপারে দুই রাষ্ট্রনেতার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। দুই রাষ্ট্রনেতা জানাননি, এই 5 দেশের কেউ জানাননি, অর্থাৎ কিছু একটা হচ্ছে এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ঘটতে যাচ্ছে। এছাড়া কোনো বিকল্প নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে খোদ আমি গত পরশু একটি কন্টেন্টে বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রেই খোদ ট্রাম্পের ভারত নীতিতে পরিবর্তন বা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে একটা চাপ বাড়ছে। আবার মার্কিন প্রতিরক্ষা নীতিতে একদম লিখিতভাবে এসছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, সেটি যেভাবেই হোক না কেন, বাণিজ্যিক, অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে অন্ততপক্ষে ইন্দো প্যাসিফিকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন হতেই হবে। এছাড়া আসলে সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প কোনো অপশন নেই। কাজেই মোদি ট্রাম্প সুপার ক্লাব গঠনের যে জল্পনা কল্পনা শুরু হয়েছে, মোদি ট্রাম্প এবং রাশিয়া, চীন, জাপান মিলে এই 5 দেশ, এটি যদি হয় অবাক হবার কিছু থাকবে না। এবং এটি যদি হয় আমাদের বিশ্ব শান্তি, বিশেষ করে আমাদের এই অঞ্চলে ইন্দো প্যাসিফিকেও একটা শান্তির সুবাতাস বইবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।